শহীদের মিছিল। ১৬ জুলাই দুপুরে খবর পেলাম রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হয়েছেন। প্রথমে খবরটা বিশ্বাস করতে পারিনি। বেরোবির সমন্বয়ক হিসেবে আমাদের সঙ্গে আগে থেকেই আবু সাঈদের যোগাযোগ ছিল। এএফপি আবু সাঈদের মৃত্যুর খবর নিশ্চিত করল। নিশ্চিত হওয়ার পর শহীদ মিনারের জমায়েতে হ্যান্ডমাইকে খবরটা ঘোষণা করা হলো। ছাত্রলীগ চারদিক থেকে ক্যাম্পাস ঘিরে রেখেছিল। আমাদের মাইকও শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি। কয়েকবার মাইক আনার চেষ্টা করলে হয় ছাত্রলীগ তা ভেঙে দিয়েছে, নয়তো সেটা পুলিশ থানায় নিয়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের হ্যান্ড মাইক ব্যবহার করতে হয়। আবু সাঈদের মৃত্যুর খবর জানার পর সবাই প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে পড়ে। সবাই মারমুখী হয়ে ছাত্রলীগের উপর প্রায় হামলা করতে যাচ্ছিল। ছাত্রলীগ ছিল সশস্ত্র, আমরা তাই সেটা থামানোর চেষ্টা করলাম। সন্ধ্যা ঘনিয়ে আসার পর রাতে আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ফুলার রোড দিয়ে মল চত্বরে গিয়ে মিছিল শেষ করি। মিছিলে সবার হাতে স্টাম্প বা লাঠি। হাজার দশেক লোকের সেই মিছিলে স্লোগানের সঙ্গে সঙ্গে সবাই স্টাম্প বা লাঠি দিয়ে রাস্তায় আঘাত করছিল। পুরোপুরি যেন এক যুদ্ধ পরিস্থিতি। পরিস্থিতির তীব্রতায় ছাত্রলীগের মনোবল ভেঙে পড়তে শুরু করে। এর মধ্যে আমাদের জমায়েতে উদয়নী ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের যুক্ত হওয়ার কথা ছিল। আমরা রাজু ভাস্কর্যে আছি ভেবে তারা সেখানে যায়। সংখ্যায় তারা ছিল ৪-৫০০। রাজু ভাস্কর্যে গিয়ে তারা ছাত্রলীগকে মারধর করে আসে। ছাত্রলীগের মনোবল তখন আরও ভেঙে পড়ে। এ খবর আমরা পাই কর্মসূচি শেষ হওয়ার পরে। আমরা মল চত্বরে গিয়েছিলাম মূলত হলের শিক্ষার্থীদের নিরাপদে হলে দিয়ে আসার জন্য। অনেকে হলে চলে গেল, অনেকে থেকে যেতে চাইল। যারা ক্যাম্পাসের বাইরে থেকে এসেছিল তাদের আমরা নীলক্ষেত দিয়ে বের করলাম। ছাত্রলীগের মনোবল ভেঙে পড়ায় হলগুলোর শীর্ষ পদপ্রত্যাশীরা ১৬ জুলাই রাতে হল ছেড়ে পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও হল ছেড়ে পালায়। হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদকেরা তখনও এ খবর পায়নি। সেই রাতে ক্যাম্পাস থেকে বের হয়ে আমি, নাহিদ ভাই, বাকের সহ কয়েকজন শনির আখড়ায় মশিউর রহমানের বাসায় গিয়ে উঠি। কর্নেল সরোয়ার নামে ডিজিএফআই এর একজন কর্মকর্তা আমাকে ফোন করে বললেন, ডিজিএফআই এর প্রধান আমাদের সঙ্গে বৈঠকে বসবেন। তিনি আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যেতে বললেন। আমার কাছে মনে হলো আন্দোলন নস্যাৎ করার জন্য গোয়েন্দা সংস্থা মূল নেতৃত্বকে চিহ্নিত করতে চায়। তিনি বললেন, আমরা যেখানে বলবো তারা সেখানে এসেই বসবেন। আমি বললাম, আমরা সরাসরি বসবো না, বৈঠক করতে চাইলে অনলাইনে হতে পারে। কর্নেল সারোয়ার বললেন, অনলাইনে বসলে মূল ২০ জন নেতাকেই থাকতে হবে। বুঝতে পারলাম তারা দেখতে চাইছেন আমরা ছাড়াও আন্দোলনের নেতৃত্বে আমাদের পরের সারিতে আর কারা আছে। অর্থাৎ তারা মূল নেতৃত্বকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে চাইছেন। আমি বললাম, আমরা ৪ জন বসবো। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে যেভাবে আলোচনা করার সুযোগ না থাকায় আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ অনেকটা আমার ও নাহিদ ভাইয়ের কাছে চলে আসে। কর্নেল সারোয়ার আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন। তার সঙ্গে অনেক তর্ক বিতর্কের পর ঠিক হলো বৈঠক অনলাইনেই হবে। বৈঠকের ১১ মিনিট আগে জানানো হলো ডিজিএফআই প্রধান বৈঠক করবেন না। বলা হলো আমরা তাদের সহযোগিতা করিনি, এখন থেকে আমাদের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। সবকিছু বাদ দিয়ে পরের দিনের কর্মসূচির পরিকল্পনা সাজাতে শুরু করি। অনলাইনে প্রচার প্রচারণা, সারা দেশের সমন্বয়, বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ সংকট নিরসন করা, কোথায় কোথায় হামলা হয়েছে সেসবের খবর নেওয়া, এই কাজগুলো করতে থাকি। রাত ১০টার পর খবর পেলাম রোকেয়া হলে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রীরা স্লোগান দিচ্ছে এবং ছাত্রলীগ নেতৃত্বের হল থেকে বের করে দিয়েছে। অন্যান্য হলেও একই ঘটনা ঘটতে লাগলো, বারুদ ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা বিভিন্ন হলের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করলাম। বিজ্ঞানের ৩টি হল থেকে আগেই ছাত্রলীগ বিতাড়িত হয়েছিল, বাকিরাও এবার ছাত্রলীগ বিতরণ শুরু করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আহ্বান জানালাম তারা যাতে ছাত্রলীগ হল থেকে বের করে দেয়। অনেক হল থেকে ছাত্রলীগ অবশ্য এমনিতেই চলে গিয়েছিল। তারপর আহ্বান চলতে লাগলো, সকালের মধ্যে সব হল ছাত্রলীগ মুক্ত করতে হবে। ওই রাতেই বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রাধ্যক্ষদের কাছ থেকে শিক্ষার্থীরা স্বাক্ষর নিতে শুরু করে। শুরুতে এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, পরে শিবিরেতে সম্পৃক্ত হয়। পরদিন সকাল হতে হতে পুরো ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত হয়ে যায়। তবে স্যার এ.এফ রহমান হলে সকালেও ছাত্রলীগের কেউ কেউ অবস্থান করছিল। হলপাড়া থেকে সকালে শিক্ষার্থীদের কয়েকটা মিছিল বের হলো। সেখানে হান্নান মাসুদ সহ আমাদের কয়েকজন ছিল। মিছিল এফ রহমান হলে গিয়ে অবশিষ্ট ছাত্রলীগকে বের করে দেয়। এফ রহমান হলে তখন জ্বালাও পোড়াও
আর ভাঙচুরের ঘটনা ঘটল। একই সময় আমরা ভিসি চত্বরে স্লোগান দিচ্ছিলাম, 16 জুলাই আবু সাঈদ সহ 6 জনের নিহত হওয়ার ঘটনা ছাত্রলীগকে হলছাড়া করার পিছনে তাড়িত করছিল। সেদিন রাতে আমাদের শোডাউন, বিচ্ছিন্নভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ইত্যাদি ঘটনার কারণে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ছাত্রলীগকে হলছাড়া করে। ছাত্রদের মধ্যে এক অজানা দুঃসাহস এসে ভর করছিল। ক্যাম্পাস ছাত্রলীগের হাতছাড়া হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পায়তারা করল। 17 জুলাই ক্যাম্পাসে শহীদদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ছিল। কিন্তু তার আগের দিন থেকেই বিভিন্ন মাধ্যমে হাসনাত আবদুল্লাহ নামে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে সেদিন আমাদের কোনো কর্মসূচি নেই। পুরো আন্দোলনের সময় জুড়েই আওয়ামী লীগ বহুবার এখানে অপতথ্য ছড়িয়েছে। আমরা বললাম, শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি চলবে না, কালো কর্মসূচি পালিত হবে। 17 জুলাই ভিসি চত্বরে অবস্থানরত অবস্থায় আমরা বুঝে ফেলি ক্যাম্পাস বন্ধ করার জন্য সিন্ডিকেটের বৈঠক ডাকা হচ্ছে। খবর পেয়ে আমরা রেজিস্ট্রার ভবন ঘেরাও করার জন্য যাই। গিয়ে শুনতে পাই সিন্ডিকেটের বৈঠক রেজিস্ট্রার ভবনে নয়, উপাচার্যের বাসভবনে হবে। বুঝতে পারছিলাম ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে আমরা আন্দোলনের মূল শক্তি হারিয়ে ফেলব, আন্দোলনটা অসংগঠিত হয়ে যাবে। বিচ্ছিন্নভাবে আন্দোলন পরিচালিত হলে ক্ষতি বেশি হবে, কিন্তু ফলাফল তেমন কিছু আসবে না। ডিজিএফআই এর কর্নেল সারোয়ার আমার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সিন্ডিকেটের বৈঠক চলাকালে কর্নেল সারোয়ারকে বললাম, ক্যাম্পাস খোলা রাখুন, তাহলে আমরা ক্যাম্পাসেই কর্মসূচি সীমাবদ্ধ রাখব। তিনি কোনোভাবেই রাজি হলেন না। প্রথম দফায় সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হলো। পরের দফায় ক্যাম্পাস বন্ধের ঘোষণা এলো। 17 জুলাই সিন্ডিকেটের বৈঠক চলাকালে উপাচার্যের বাসভবনের সামনে বাংলাদেশের জনগণ নেমে আসুন স্লোগান দেওয়া হয়। ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। ছাত্রদের উপস্থিতি ধীরে ধীরে কমছে। এ অবস্থায় আমরা জনগণকে যুক্ত করতে চাইলাম। ততক্ষণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও মোটামুটি যুক্ত হচ্ছে। তখনকার ভিডিও বার্তাগুলোতে আমরা অভিভাবকদেরও আহ্বান জানাই, আপনারা আমাদের অভিভাবক, আমাদের বাঁচানোর জন্য আসুন। রাজু ভাস্কর্যের সামনে সেদিন গায়েবানা জানাজা কর্মসূচি পালিত হওয়ার কথা। পুলিশ, র্যাব ও বিজিবি পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে। বাইরে থেকে কাউকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না। প্রতিটি ফটকে সশস্ত্র বাহিনী। ফটকগুলো বন্ধ। বিজ্ঞানের 3টা হল থেকে একটা মিছিল টিএসসি আসার সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে। এ অবস্থায় আমরা রাজু ভাস্কর্যের বদলে ভিসি চত্বরে কর্মসূচি করার সিদ্ধান্ত নিলাম। এর মধ্যে রাজু ভাস্কর্য থেকে আক্তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেল। ক্যাম্পাসে হামলা এবং পরে ক্যাম্পাস বন্ধের আলোচনা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল। ভয় ও আতঙ্কে 17 জুলাই সকাল থেকে বাকি শিক্ষার্থীরাও ব্যাগে করে জিনিসপত্র নিয়ে হল ছেড়ে চলে যায়। এগুলো টেলিভিশনে এমনভাবে প্রচার করা হচ্ছিল যাতে ছাত্রছাত্রীদের জন্য একটি আতঙ্কজনক ও ভয়ার্ত পরিস্থিতি তৈরি হয়। সকাল 8টা থেকে 9টার দিকে ক্যাম্পাসে এসে দেখি সবাই চলে যাচ্ছে। শিক্ষার্থীদের অনেককে হল ছেড়ে না যেতে বোঝানোর চেষ্টা করি। এসবের মধ্যেও গায়েবানা জানাজা কর্মসূচির সব আয়োজন সম্পন্ন হয়। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যে কয়জন থাকবে সে কয়জনকে নিয়েই গায়েবানা জানাজা হবে। এক পাও পিছু হটব না। অনেক জায়গা থেকে ব্যারিকেড ভেঙে, পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে এসে যোগ দিল। আন্দোলন সংঘর্ষের দিকে চলে গেলে কর্মসূচিগুলোতে সাধারণ শিক্ষার্থীর তুলনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ বেড়ে যায়। কেন্দ্রীয় কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না থাকলেও ছাত্রদলের জুনিয়র নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আসত। 15 জুলাই হলপাড়ায় সংঘর্ষ চলার সময় তাদের অনেকে আমাকে বলছিল, ভাই, সিনিয়র নেতাদের বোঝান, দলীয় নির্দেশনা ছাড়া তাদের পক্ষে আন্দোলনে আসা কঠিন হয়ে যায়। একদিকে ছাত্রদলের শীর্ষ নেতারা বলছিলেন তারা সঙ্গে আছেন, অন্যদিকে জুনিয়র নেতাকর্মীরা বলছিল শীর্ষ নেতারা তাদের আন্দোলনে নামতে সুস্পষ্টভাবে কিছু বলছেন না। আমার মনে হলো এখানে দ্বৈত ভূমিকা চলছে। তবে ছাত্রদলের কয়েকটি গ্রুপ আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কর্মসূচিগুলোতে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা ছিল। তাদের মহানগরের নেতাকর্মীরা আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। তারাও সেভাবে ঘোষণা দিয়ে আসেনি। তবে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বুঝতে পারি তাদের এক ধরনের সিদ্ধান্ত আছে। 17 জুলাই চানখারপুলে সোয়াটের একটা ব্যারিকেড ভেঙে শিবিরের কিছু সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের সঙ্গে অন্য সাধারণ শিক্ষার্থীরাও ঢুকে পড়ে। এর ফলে আমাদের গায়েবানা জানাজায় আশানুরূপ না হলেও মোটামুটি ধরনের একটি জমায়েত হয়। গায়েবানা জানাজা কর্মসূচির দিন ক্যাম্পাসে পুলিশ, বিজেপি, র্যাব ও সোয়াটের সদস্য মোতায়েন করা হয়।
উপাচার্য নিজে তাদের মোতায়েন করছিলেন। 17 জুলাই বিকেলে ভিসি চত্বরে গায়েবানা জানাজায় 1000 লোক অংশ নেয়। জানাজার পর কফিন মিছিল নিয়ে আমরা টিএসসির দিকে গেলাম। টিএসসিতে পুলিশ ছিল। রাস্তার ডানে বাঁয়েও পুলিশ ও পুলিশের এপিসি ছিল। পিছন থেকে ভিসি চত্বরে পুলিশ তো ছিলই। মিছিলটি পুলিশের আওতার ভিতরে পুরোপুরি ঢুকে যাওয়ার পরে তারা চারদিক থেকে একসঙ্গে কাঁদানো গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে শুরু করে। পুরো মিছিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের শরীরে কাঁদানো গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড এসে লাগে। অনেকেই আহত হয়। ছোটাছুটির মধ্যে অনেকে কলাভবন সংলগ্ন আমতলার বাইরের দিকের গ্রিল টপকে ভিতরে ঢুকে যায়। গ্রিল টপকানোর সময় ধারালো ইস্পাতে পায়ে আঘাত পেয়ে আব্দুল কাদের আহত হয়। তার পায়ে রড ঢুকে গিয়েছিল। পরে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা হয়। ওই হামলার সময় আমার ঠিক সামনে একটি কাঁদানো গ্যাসের সেল এসে পড়ছিল। আমি চোখে কিছুই দেখছিলাম না। কয়েকজন মিলে আধুনিক ভাষা ইনস্টিটিউট পকেট ফটক ভেঙে আমাকে ধরাধরি করে ভেতরে নিয়ে যায়। কণ্ঠ শুনে বুঝতে পারি তাদের মধ্যে ছাত্রদলের বিজয় ৭১ হল শাখার নেতা তানভীর আল হাদি মায়ের ছিল। এক পর্যায়ে পুলিশ আইএমএল এর ভিতরেও কাঁদানো গ্যাসের সেল মারে। আইএমএল এর ভিতর দিয়ে আরো ২-৩টা দেয়াল ও লোহার শিক টপকে আমাকে লাইব্রেরির সামনে নিয়ে যাওয়া হয়। আমাদের ঘেরাও করে ফেলার জন্য পুলিশ চারদিক থেকে ঢুকছিল। কেন্দ্রীয় মসজিদের দিক থেকেও পুলিশ ঢুকলো। স্থান পরিবর্তন করে সবাই মল চত্বরে গিয়ে জড়ো হলাম। সেদিন এ ধরনের হামলার ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় আগেই সবাইকে টুথপেস্ট ও আগুন জ্বালানোর উপকরণ নিয়ে আসতে বলা হয়েছিল। মল চত্বরেও আমাদের প্রায় চারদিক থেকে ঘেরাও করে ফেলা হলো। সেখানে অনেকক্ষণ সংঘর্ষ চলল। পুলিশ আমাদের লক্ষ্য করে কাঁদানো গ্যাসের সেলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল। আমরা আগুনের ধোঁয়া নিয়ে কাঁদানো গ্যাসের সেলের প্রভাব থেকে বাঁচার চেষ্টা করছিলাম। পাল্টা কিছু ঢিলও ছুঁড়েছি বাহিনীর দিকে, তবে সেসব ছিল অকিঞ্চিৎকর। হলপাড়া তখনও ছাত্রদের নিয়ন্ত্রণে। ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হলপাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপর্যুপরি আক্রমণ ও গুলি চালায়। এ ঘটনায় হান্নান মাসুদের পায়ে ছররা গুলি লাগে। আক্রমণের এক পর্যায়ে দেখতে পাই আমাদের কথায় উৎসাহিত হয়ে যারা হলে থেকে গিয়েছিল তারা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যাগসহ চলে যাচ্ছে। ডিজিএফআই এর কর্নেল সারোয়ার উপাচার্যের বাসভবনে বসে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন। পুলিশ প্রতিবার এগোনোর পর তিনি আমাকে ফোন করে জানতে চাইছিলেন বিকেলে আমরা বৈঠকে বসবো কিনা। কিন্তু রিট নিয়ে বৈঠকের পর তাদের ধোঁকাবাজি দেখে আমরা বসা বন্ধ করে দিয়েছিলাম। কর্নেল সারোয়ার এবার বললেন, আলোচনার জন্য রাজি হলে শিক্ষার্থীদের তারা নিরাপদে বের করে দিবেন। পুলিশ ওই সময় আমাদের ঘিরে রেখেছে। পুলিশ এগোতে এগোতে মল চত্বরের ফোয়ারা পর্যন্ত চলে আসার পর কর্নেল সারোয়ার আমাকে বললেন, এটা লাস্ট ওয়ার্নিং। এখন যদি আলোচনার জন্য রাজি হও, তা না হলে পুলিশ অল আউট অ্যাটাকে যাবে। আলোচনার জন্য রাজি না হয় আমি উত্তেজিত কণ্ঠে বললাম, আমরা আগামীকাল লং মার্চ করব। ঢাকায় 20 লাখ লোক নিয়ে আসবো। তিনি বললেন, নিয়ে আসো। অর্থাৎ তিনিও তার জায়গা থেকে আর কোনো আলোচনার সম্ভাবনায় ইতি টেনে দিলেন। পুলিশ আরো এক দফা এগিয়ে সূর্য সেন হল ক্যাফেটেরিয়ার সামনে চলে এলো। আমরা চলে গেলাম হলপাড়ার ভিতরে। ইন্টারনেট কাজ করছিল না বলে আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। কে কোথায় জানি না, সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাঁদানো গ্যাসের ছেলে মাহফুজ ভাইয়ের চোখ জ্বালাপোড়া করছিল। তোমরা আলোচনায় বসো, শিক্ষার্থীদের সেফ প্যাসেজ দিতে হবে। আমাকে এ কথা বলে তিনি হলের কোয়ার্টারের দিকে ঢুকে গেলেন। জসিমউদ্দিন হলে ঢুকে ওয়াইফাইয়ে যুক্ত হয়ে কে কোথায় আছে আমি তার খোঁজ নিলাম। জসিমউদ্দিন হলের মাঠে এসে নাহিদ ভাইকে বললাম, এখন কি করা যায়? আলোচনায় বসা ছাড়া আর তো কোনো উপায় নেই। না হলে শিক্ষার্থীদের কি হবে? ক্যাজুয়ালিটি তো ধারণার বাইরে চলে যাবে। নাহিদ ইসলাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আলোচনায় বসার ব্যাপারে কনভিন্সড? আমি কিন্তু এখনো রাজি না। আমি তাকে মাহফুজ ভাইয়ের বার্তাটা জানালাম। সার্জিস হাসনাত ছিলেন ভিসি চত্বরে। তারাও আমাকে কল দিয়ে আলোচনায় বসতে বলছিলেন সকাল থেকেই। প্রথম অভিজ্ঞতার কারণে তারা কিছুটা ভয়ের মধ্যে ছিলেন। হলে থাকা শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যাগ নিয়ে নিচে চলে এসেছে। অস্ত্র-শস্ত্র সজ্জিত বাহিনীর সামনে কতক্ষণই বা টেকা যায় বুঝতে পারলাম। যারা এতক্ষণ লড়াই বাঁচিয়ে রেখেছিল তাদের ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ছে। কিছু শিক্ষার্থী তখনও তাদের কাপুরুষের দল বলে গালাগাল করছিল। এ সময় মুজিব হলের পিছন দিকের পকেট ফটকে ছাত্রলীগ যুবলীগের ৩-৪০০ নেতাকর্মীর অবস্থান নেয়। সে কারণে আমাদের সেই পকেট ফটক দিয়ে বের হওয়ারও কোনো সুযোগ ছিল না। সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1000 সদস্য, পিছনে ছাত্রলীগ যুবলীগ, গোয়েন্দা সংস্থার পরিকল্পনাতেই সম্ভবত এটা করা হয়েছিল। সব দিক থেকে আটকে তারা আমাদের বৈঠকে বসাতে বাধ্য করাতে চায়। এক পর্যায়ে আমি শিক্ষার্থীদের মুজিব হলে নির্মাণাধীন ভবনের উপরে উঠে ছাত্রলীগ যুবলীগের উপর ঢিল মারতে লাগলাম।
এই জায়গাটা খালি করতে পারলে পেছন দিক দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া যায়। কিন্তু ঢিল মেরে অল্প সময়ের জন্য ছত্রভঙ্গ করা গেলেও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা কিছুক্ষণ পর পর এসে জড়ো হয়ে যাচ্ছিল। ওদের নেতারা ছিল আগ্নেয়াস্ত্র সজ্জিত। ঢিল মারার কারণে ওরা উপরের দিকে গুলি ছুড়ছিল, ফলে ঠিকভাবে ঢিল মারাও সম্ভব হচ্ছিল না। সব মিলিয়ে আমরা পরাস্ত হওয়ার মতো একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। হলে থাকা সর্বশেষ শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে নেমে আসার পর সবার মনোবল পুরোপুরি ভেঙে পড়ে। কর্নেল সারোয়ারকে ফোন করে আমি বললাম আমরা আলোচনায় বসবো, তবে শর্ত দিলাম যে পুলিশকে ক্যাম্পাসের বাইরে পাঠাতে হবে। পুলিশ বাইরে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হবে, আলোচনা হবে। এর পাশাপাশি ছাত্রলীগকেও সরে যেতে হবে। তিনি বললেন পুলিশ ক্যাম্পাসের বাইরে যাবে না, তবে তারা ছাত্রলীগকে সরাবেন। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বঙ্গবন্ধু হলের পকেট ফটকের তালা দিয়ে সেখানে অনেকগুলো ভ্যান এনে রাখলো, যাতে আমরা বের হতে না পারি। সেগুলো রেখে তারা চলে গেল। ছাত্রলীগ চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূর্য সেন হলের সামনে দিয়ে শিক্ষার্থীদের বেরিয়ে যাওয়ার জন্য কিছুটা জায়গা করে দিল। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেল। এরপর আমি, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের মজুমদার মহসিন হলের সামনে আলোচনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরও সেখানে আছে। নাহিদ ভাই আমাকে বললেন তোমার আলোচনায় আসার দরকার নেই, তুমি বাসায় চলে যাও। আলোচনা চলাকালেই তুমি কর্মসূচি ঘোষণা করে দিও। আলোচনায় তারা সাথে সম্মত করে ফেলতে না পারে, সেজন্যই তিনি এটা করতে বলছিলেন। আগের দিন অনলাইন বৈঠকে আলোচনা হয়েছিল। ক্যাম্পাস বন্ধ হলে পরদিন হরতাল ঘোষণা করা হয়। হরতালকে কেন্দ্র করে জ্বালাও পোড়াওয়ের যে সংস্কৃতি মানুষের মাথায় আছে, সেটা এড়িয়ে সবার সঙ্গে মনস্তাত্ত্বিক সংযোগের জন্য আমি কর্মসূচির নাম দিলাম কমপ্লিট শাটডাউন। নামটা তাৎক্ষণিকভাবেই মাথায় এসেছিল। শাটডাউন অর্থ হরতালই। আমার উদ্দেশ্য ছিল শিক্ষিত মধ্যবিত্তকে ভাষার মাধ্যমে আন্দোলনের সঙ্গে যুক্ত করা। অনেক আগে থেকে একটা লং মার্চের কথাও মাথায় ছিল। আমাদের ধারণা ছিল কোটা সংস্কার আন্দোলন সফল করতে একটা লং মার্চ লাগবে। আন্দোলনের পরিণত একটা সময় লং মার্চ কর্মসূচিতেও আমাদের যেতে হয়। আমি না যাওয়ায় ডিজিএফআই এর কর্মকর্তারা আলোচনায় বসতে চাইছিলেন না। তারা পুরো টিমের সঙ্গে বসতে চান। শেষ পর্যন্ত অবশ্য তারা আলোচনায় বসেন। নাহিদ ইসলাম তার মুঠোফোন বাকেরের কাছে দিয়ে যান। ফোনের কারণে অনেক যোগাযোগ ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তিনি গ্রেপ্তার বা গুম হওয়ার প্রস্তুতি রেখেই আলোচনার টেবিলে বসেন। আব্দুল্লাহ আল হুসাইন নামে জাতিসংঘের প্রকল্পে কর্মরত একজন আমার পরিচিত ছিলেন। তার মোটরসাইকেল আর একটা আইডি কার্ড ছিল। ওই আইডি কার্ডের কারণে তাকে কোথাও আটকানো হতো না। তাকে আবার একটু সন্দেহ হতো। এই কারণে তার মোটরসাইকেলে ভিন্ন কোনো ঠিকানায় গিয়ে পরে লুকিয়ে আসল গন্তব্যে যেতাম। তিনি আমাকে ও আব্দুল কাদেরকে তার মোটরসাইকেলে উঠালেন। মোটরসাইকেলে করে সূর্য সেন হল অতিক্রম করার সময় পুলিশের সহকারী কমিশনার ইমরুল আমাদের পাকড়াও করলেন। আমাকে বললেন আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো আলোচনায় যাওয়ার কথা। আমি তাকে বললাম আলোচনাতেই যাচ্ছি, স্যাররা অপেক্ষা করছেন। মিথ্যা করে এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে ছেড়ে দিলেন। আমরা মোটরসাইকেলে করে এগোতে থাকলাম। আব্দুল কাদেরের চিকিৎসা দরকার, কিন্তু তাকে কোনো হাসপাতালে নেওয়ার সাহস পেলাম না। মোটরসাইকেল থেকে যথারীতি একটি জায়গায় নেমে পড়লাম। এরপর ভেঙে ভেঙে সিএনজি রিকশায় করে বিভিন্ন জায়গায় গেলাম। আমি যে কাপড়টি পরা ছিলাম সেটা পরে আগে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম, তাই গুলিস্তান থেকে নতুন কাপড় কিনে সেটা পরে আমি আর কাদের চলে গেলাম শনি রাখায় মশিউর রহমানের বাসায়। বাসার পাশের একটা ফার্মেসিতে কাদের চিকিৎসা করানো হলো। ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে যখন নাহিদ ইসলাম, সার্জিস আলম আর হাসনাত আবদুল্লার বৈঠক চলছিল, সে অবস্থাতেই সন্ধ্যা 6টা থেকে 7টার দিকে আমি 18 জুলাই কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করি। মশিউর রহমানের বাসায় বসে তার ও কাদেরের সঙ্গে আলোচনা হলো। তারা বললেন ভালো নাম। ফেসবুক পোস্টে আমি কর্মসূচি ঘোষণা করলাম। পুলিশ, বিজেপি, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন। পোস্টে আরো বললাম শুধু হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স, গণমাধ্যম ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত সরকারি কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন। অভিভাবকদের আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের না, দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের। সে সময় আমরা ফোনে ভিপিএন ব্যবহার করতাম। ওয়াইফাই নেটওয়ার্কে গেলে এয়ারপ্লেন মোড চালু করে ভিপিএন অন করে অনলাইনে যুক্ত হতাম। বেশিরভাগ সময় সিগন্যাল বা হোয়াটসঅ্যাপের মতো তুলনামূলকভাবে নিরাপদ অ্যাপ ব্যবহার করতাম, যাতে কেউ আমাদের অবস্থান শনাক্ত করে ফেলতে না পারে।
বৈঠকের পর রাতে শনির আপনার বাসায় এসে নাহিদ ভাই আমাকে বললেন, বৈঠক চলার মাঝখানেই কর্মসূচির ঘোষণা আসায় গোয়েন্দাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। এভাবে আমরা গোয়েন্দাদের বিভ্রান্ত করেছিলাম। পরদিন কমপ্লিট শাটডাউনে 29 জনের মতো মানুষ শহীদ হলেন। হরতালের বদলে একটা ঝকঝকে নাম পছন্দ করা সত্ত্বেও তার ফল এরকম হলো। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের পক্ষ থেকেই আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা হলো। কোথাও কোথাও সেটার প্রতিক্রিয়ায় সব দিকে সহিংসতা ছড়িয়ে গেল। 16 জুলাই মারা গেল 6 জন। সেখানে ছাত্রলীগেরও একজন ছিল। এক পর্যায়ে শেখ হাসিনা কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। মুক্তির আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে খুবই হালকাভাবে উল্লেখ করে ছাত্রলীগের কর্মীর মৃত্যুকে নিয়েই মূলত তিনি মায়া কান্না করলেন। দেশবাসী একযোগে শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করল। আন্দোলনকারীদের বিভক্ত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা প্রচারণা শুরু করলো, এতদিন যা চেয়েছেন সেটার সঙ্গে ছিলাম, এখন যেটা চাইছেন সেটার সঙ্গে নেই। এই পালা বদলের সময়টা খুবই চ্যালেঞ্জিং। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, পালা বদলের পর কারা আমাদের সঙ্গে থাকবে?